আচ্ছা, আপনাদের মাঝে কেউ কি কোনোদিন খোঁজ নিয়ে দেখেছেন যে ঢাকা শহরে যেসব নামি দামি ইংরেজি মাধ্যমগুলো আছে না? মানে ইংলিশ মিডিয়াম স্কুল, সেগুলোতে আসলে যারা পড়ে তাদের বাবা-মায়েরা কি করে? আপনারা কি কোনোদিন খোঁজ নিয়ে দেখেছেন? Is there any research as such? মানে কেউ কি এরকম রিসার্চ করেছে কিনা আমার জানা নেই। তবে আমি একটা ধারণা করতে পারি। সেই ধারণার কথা আমি আপনাদেরকে পরে বলব। তার চাইতে বরং আমি আমার কিছু এক্সপেরিয়েন্স এর কথা বলি। মানে this is quite fascinating experiences that I've had over the years while living abroad. আমি তো বিদেশে থাকি। বিদেশে যখন আমি সুইডেনে ছিলাম, আমি শিক্ষার্থী ছিলাম তখন। তখন আমি মাস্টার্স করছি। আমার পরিষ্কার মনে আছে যে একজন বাংলাদেশী এসেছিল আমার ওই শহরে এবং সেই বাংলাদেশী কম বয়স সে এসেছিল এবং সে মানে নর্মালি কি হয় যারা ছাত্ররা পড়তে আসে তাদের স্কলারশিপ থাকে না তারা কি করে হচ্ছে তারা নিজেরা কাজ করে তারপর মানে পার্ট টাইম কাজ করে তারপরে ধরেন স্ট্রাগল করে আমি যে এই যে এখন যে পড়াই আমি এস্তোনিয়াতে যেখানে পড়াই আমারও তো অনেক বাংলাদেশি ছাত্রছাত্রী আছে না যারা এখানে পড়তে আসে মোস্ট অফ দি স্টুডেন্টস দে স্ট্রাগল they do part time works and when they come to the class they are already quite tired আমি এটা দেখি আমি আমার স্বচক্ষে দেখতে পারি কারণ বেশিরভাগেরই তো স্কলারশিপ থাকে না আমি সৌভাগ্যবান ছিলাম আমার স্কলারশিপ ছিল কিন্তু বেশিরভাগেরই স্কলারশিপ থাকে না তাদেরকে কিন্তু এভাবেই পড়াশোনা করতে হয় কিন্তু আর যারা টিউশন ফি দিয়ে পড়ে তাদের কথা তো আরো বলার মতো তাদেরকে প্রচুর কাজ করতে হয় যা হোক তো আমি এমন অনেক বেশ কিছু জনকে দেখেছি যারা বিদেশে পড়তে আসে এমনকি আমার এই শহরে দেখেছি যে তারা কোনো কাজ করে না কম বয়সী ছেলেপেলেরা তারা কোনো কাজ করে না তারা এসব দেশে ধরেন মাসে থাকতে টিউশন ফি দিয়ে থাকতে মাসে 2 লাখ টাকার উপর খরচ হয়ে যাবে বা 2.5 লাখ 3 লাখ টাকার সুইডেনে তো বোধহয় আরো অনেক বেশি খরচ হয়ে যাবে তো তারা গাড়ি এফোর্ড করে ভালো বাসায় থাকে দামি গাড়িতে চড়ে বিদেশে এসে মানে তখনই আমার মনে প্রশ্ন তখনই মানে আরো আজকে 2005-6 সাল আগে 6 সালের কথা বলছি 6-7 সালের কথা বলছি 2006-7 সালের কথা মনে প্রশ্ন গেছে যে এই টাকা এরা কোথায় পায় তাদের বাবারা কি করে ধরেন তার বাবা যদি বাংলাদেশে অনেক ধনী হয় ধরেন বিরাট বড় ধনী ব্যবসায়ী হলে পরে ঠিক আছে তার পুত্রের জন্য সে মাসে 3-4-5 লাখ টাকা খরচ করতে পারে এছাড়া তো কোনো বাবার পক্ষেই আসলে মাসে ধরেন সুইডেনের মতো একটা দেশে আপনার টিউশন ফি দিয়ে পড়ে মাসের খরচ যদি চালাইতে হয় এবং আবার ভালো বাসায় থাকতে হয় আবার গাড়িতে যেতে হয় আসলে 5 লাখ টাকা না 7-8 লাখ টাকা লেগে যাবে মাসে এরকমই লাগবে 5-6 লাখ টাকা তো লাগবেই আমি জানি না কত টাকা লাগবে কিন্তু এরকমই লাগবে এখন আপনি বলেন কোন বাবা বাংলাদেশে কোন বাবা তার বাবা যদি মিলিয়নিয়ার না হয় মানে বিরাট বড় বিজনেস ম্যাগনেট না হয় তাহলে কোনো বাবার পক্ষে কি এটা সম্ভব যে 5-6 লাখ টাকা মাসে খরচ করা কিন্তু ওই আমলেই সেটা তারা করতো আর এই আমলের কথা তো বাদই দিলাম একটু হয় তো আপনারা তো বিদেশে বেগম পাড়ার কথা শুনছেন না আমার আজকে এই ভিডিওটা আসলে আমাদের ট্যাক্স সিস্টেম আমরা যে সরকারকে টাকা দেই এবং শেষ পর্যন্ত আমাদের টাকাগুলো কিভাবে কোথায় যায় আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে মানে দুটো ঘটনার কথা তো নিশ্চয়ই আপনাদের নামও দুটো নামের কথা নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা একটা হচ্ছে যে আবেদ আলী আর একজনের নাম হচ্ছে মতিউর রহমান মতিউরের ছাগল কাণ্ডের কথা নিশ্চয়ই মনে আছে মতিউর রহমান কে ছিল এনবিআর এর সদস্য ছিল সে একটা অনেক বড় চাকরি করতো মানে আমাদের যে ট্যাক্স অফিস মানে এনবিআর যাই হোক আরেকটা কোন আরেকজনকে আবেদ আলী সে হচ্ছে পিএসসি ড্রাইভার ছিল অর্থাৎ সবচাইতে ছোটর কাজ অর্থাৎ সবচাইতে বড় চাকরি যে করছে সরকারের সেও যেমন দুর্নীতি করছে সবচাইতে ছোট চাকরি যে করছে সেও দুর্নীতি করছে এবং দুজনেরই দেদার টাকা মতিউরের ছেলের কি হয়েছিল সেটা তো জানেনি ওই যে ছাগল কাণ্ড মানে একটা বিদেশি ছাগল নাকি বিশেষ ছাগল যার দাম হচ্ছে 15 লাখ টাকা সে ওই ছাগল কিনে এসে বিরাট ছবি টবি দিচ্ছিল পরে তো ধরা খেলো তারপর তার বাবা এত টাকা কই থেকে পায় সেটা বের হয়ে আসলো যে তার ঢাকাতে 4-5টা বাড়ি কোটি কোটি টাকা তাহলে এই টাকাটা সে কই থেকে পেলো বিদেশেও তার বাড়ি আছে কই থেকে পেলো ব্যাপারে পরে আসছি আর আবেদ আলীর ব্যাপারটা তো জানিনি আবেদ আলী কি ছিল আবেদ আলী ঢাকা শহর গ্রাম থেকে ঢাকা শহরে এসেছিল এবং এসে সে কুলিগিরি করতো এরপরে তার ড্রাইভিং শিখে পিএসসি চাকরি পাওয়ার পরে সে কি করলো ওই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত হয়ে গেল এবং এরপর তার কোটি কোটি টাকা হয়ে গেছে ঢাকায় ফ্ল্যাট বাড়ি গাড়ি কি নাই তার এখন প্রশ্ন হচ্ছে সে কি একাই কাজটা করেছে একজন গাড়ির ড্রাইভারের পক্ষে একা কি কাজ করা সম্ভব হয় অবশ্যই না পিএসসির আরো অনেক বড় উঁচু থেকে নিচু পর্যন্ত আরো অনেকেই এই জায়গায় জড়িত ছিল তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যে আমাদের যে মানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছে বিভিন্ন পর্যায়ে তারা আসলে কত টাকার মালিক
সবার কথা না, তবে বেশিরভাগই তো দুর্নীতিগ্রস্ত। বাংলাদেশ হচ্ছে দুর্নীতিতে পৃথিবীতে এখন 150 নম্বরে আছে, এবং পুরো দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান সবচাইতে খারাপ। ভারতের অবস্থান 91-তে, মালদ্বীপের অবস্থান 91-তে, আর নেপালের অবস্থান মনে হয় 107 না 9, এরকম। শ্রীলঙ্কার অবস্থাও তাই। অর্থাৎ আমাদের দক্ষিণ এশিয়ার অবস্থা তো এমনিতেই খারাপ, তার মধ্যে আমাদের অবস্থা সবচাইতে খারাপ। পুরো পৃথিবীতে যেই 165টা না 70টার মধ্যে যদি করা হয়, তার মধ্যে আমাদের অবস্থা এরকম। অর্থাৎ বুঝতেই তো পারছেন আমাদের সরকারি সেক্টরে খুবই দুর্নীতি। তাহলে এই দুর্নীতির মধ্যে তাহলে এই সরকারি লোকজন টাকাটা কি করে নিজেরা দেশে না, এই যে একটু আগে আমি প্রথম ভিডিওটা শুরু করেছি কি দিয়ে, যে কারা পড়ে ইংলিশ মিডিয়ামে, এই যে লাখ লাখ টাকা খরচ করে, সকল ইংলিশ মিডিয়ামের কথা বলছি না, কিন্তু এখন সাধারণ ঘরের মধ্যবিত্ত পরিবারের অনেকে ইংলিশ মিডিয়াম পড়ে। আমি বলছি যে দামি ইংলিশ মিডিয়ামগুলো আছে না, যেগুলোতে হচ্ছে অনেক লাখ বেতন, সেই ইংলিশ মিডিয়ামগুলোর কথা গিয়ে দেখবেন যে সেখানে কারা পড়ে। ধনী ব্যবসায়িক ছেলেমেয়েরা যেমন পড়ে, তেমনি অনেক বড় বড় আমলা, সরকারি কর্মকর্তাদের ছেলেমেয়েরা পড়ে। এখন প্রশ্ন হচ্ছে যে সরকারি কর্মকর্তাদের বেতন কত, তারা এই টাকাটা পায় কই থেকে? আমি একটা বাসায় গিয়েছিলাম ঢাকাতে, আমাকে দাওয়াত দিছে। আমি গিয়ে দেখি কি বিশাল বাসা। তারপরে তিনি তার সব কন্যার সাথে পরিচয় করাই দিচ্ছেন। কন্যা একটা ইংলিশ মিডিয়ামে পড়ে, বলতেছে যে আমার এখানকার খুব ভালো ইংলিশ মিডিয়াম, তার বেতন হচ্ছে লাখ টাকার অধিক। আমি খুব অবাক হলাম, মানে লাখ টাকার অধিক। আমি খুব অবাক হলাম, এই বাবা খুব মানে নির্বিঘ্নে এটা বলে যাচ্ছেন। কিন্তু আমার মনে ইমিডিয়েটলি প্রশ্ন যাচ্ছে যে তিনি তো এখন সরকারি কর্মকর্তা, তার এত টাকা কই থেকে আসলো? আমার আজকাল তো আমরা যেটা দেখি সরকারি কর্মকর্তাদের দুর্নীতি ফাঁস হইলে বলে যে তারা সবাই পারিবারিকভাবে বড়লোক, মানে ওনারা সবাই আসলে জমিদার হয়ে জন্মগ্রহণ করছেন, এরপরে সরকারি চাকরি করা শুরু করছেন। আর জমিদার হলেও আপনার এত বড় জমিদার যে ঠিক আছে দেশের গন্ডি পার হয়ে এরপরে আপনারা আমেরিকা কানাডা, ইউরোপ আমেরিকা কানাডাতে বেগম পাড়া বানান। আমরা বিদেশে থাকি এত বছর, 22 বছর হয়ে গেল, আমাদের তো এখন একটু প্রাসাদ বাড়ি বানানোর হয় নাই। ভালো চাকরি করি এখানে, সবকিছুই তো করি, এত বছর পড়াশোনা করছি, কই তারপরে তো আপনাদের মধ্যে কোনো প্রাসাদ বাড়ি বানানোর সুযোগ আমাদের হয় না। আপনারা বাংলাদেশ থেকে টাকা পাঠায় প্রাসাদ বাড়ি বানায় ফেলান, কিভাবে পারেন আপনারা? কারণটা আপনাদেরকে বলি, এবার আপনারা যারা দর্শক আছেন আপনারা হয়তো জানেন, তারপরেও একটু খুব সহজ করে আপনাদেরকে বোঝানোর জন্য বলি বিশ্লেষণটা। সেটা হচ্ছে যে আমরা যে আমাদের দেশের সরকার কি করে, এই যে বাজেট কয়দিন আগে ঘোষণা করছে, তারপর কি করে? প্রথমে আয় করে, তারপর ব্যয় করে। অর্থাৎ আয়টা কই থেকে করে? আপনারা ভ্যাট ট্যাক্সের কাছ থেকেই করে, তাই না? ট্যাক্স, আমি ভ্যাটের ব্যাপারে আলাদা আলাদা করে একদিন একটা ভিডিও করব। যে আমরা ট্যাক্স দেই, সেই ট্যাক্সটা কি হয়? সরকারি কোষাগারে জমা হয়। তারপরে কি হয় জানেন? এই যে আমাদের যে সিস্টেম, প্রথমে মন্ত্রী এমপি থেকে শুরু করে সরকারি আমলারা এই কোষাগারের টাকার 80% নিজেরাই খেয়ে ফেলে। এরপরে বিভিন্ন প্রজেক্ট যে করে এগুলো ওনারা নিজেরা খায়। বাকি 20% হচ্ছে কি যে লোকাল লেভেলে দেয়, কাজ করার জন্য দেয়। ধরেন একটা প্রজেক্ট হচ্ছে একটা ব্রিজ বানাবে, একটা রোড বানাবে, একটা কালভার্ট বানাবে, একটা স্কুল বানাবে, কিংবা এটার জন্য টাকাটা দেয়, ঠিক আছে? মানে যেগুলো খরচ করার জন্য দেয়। এরপর ও লোকাল স্থানীয় যারা আছে তারা আরো 10% খেয়ে ফেলে। বাকি 10% দিয়ে যা একটু কাজ টাজ হয়, যা দেখে নাকি কিছুই হয় না। তারপরেও 10% আমার মনে হয় তার তো নিচে, আমি 10% একটু বেশিই বলতেছি। তাহলে বুঝতে পারতেছেন তো আমার আপনার ট্যাক্সের টাকা কোথায় যায়, কাদের পকেটে ঢুকে, তাহলে কি মানে আমরা সার্ভিসটা কি পাই সেটা আপনি চিন্তা করে দেখেন। আমরা যে বিদেশে, আমাদের এখানে প্রায় 30% 27% 30% ট্যাক্স। আমরা 100 টাকা ইনকাম করলে আমাদেরকে 25 টাকা 30 টাকা সরকারকে দিয়ে দিতে হয়। আমরা এটা খুব আনন্দের সহকারে দিই। কেন দেই? কারণ হচ্ছে যে আমরা জানি যে সরকার আমার দেখভাল করবে। যেমন ধরেন আমার যদি চাকরি না থাকে, এরপরে আমাকে সরকার বেকার ভাতা দেবে, আমার জন্য চাকরি খুঁজে দেওয়ার ব্যবস্থা করবে। তারপর ধরেন আমি বুড়ো হয়ে গেলে আমার জন্য মানে আমি বুড়ো বয়স্ক ভাতা দিবে। তারপরে আমাদের এখানে যেমন আমার এখানে চিকিৎসা ফ্রি বলতে, যেহেতু আমরা তো ট্যাক্স দিই, সুতরাং আমাদের এখানে চিকিৎসা ফ্রি। আমাদের এখানে গণপরিবহন ফ্রি, যে কোনো বাস ট্রেনে উঠলে সেগুলো ফ্রি। সুতরাং আমাদের সন্তানদের শিক্ষা ফ্রি, এবং এগুলো সব করা হয়, রাস্তাঘাট সকল কিছু উন্নত। সুতরাং আমরা খুব আনন্দের সহকারে ট্যাক্স দিই। আর বাংলাদেশের সরকার ট্যাক্স বাড়ালে আমরা কেন আনন্দ করবো তাহলে? আমরা তো জানি ট্যাক্স গুলো ভাই আপনাদের পকেটে যাবে, হয় সরকারের কিছু লোকের পকেটে যাবে, নাহলে মন্ত্রী এমপিদের পকেটে যাবে। মানে সিস্টেমটাই এভাবে বিল করা। এই যে কানাডা, এই ইউরোপ আমেরিকা কানাডাতে এইসব বেগম পাড়া আপনারা বানান, কারা বানায়? শুধু কি ব্যবসায়ীরা বানায়? শুধু কি মন্ত্রী এমপিরা বানায়? এটার একটা বিশাল অংশ, 60 থেকে 70% বানায় হচ্ছে এই সরকারি কর্মকর্তা কর্মচারীরা, বেশিরভাগই তারাই। এবং ঢাকা শহরে গিয়ে দেখেন, নামি দামি যেগুলো ইংলিশ মিডিয়াম স্কুল কলেজ আছে, সেখানে গিয়ে দেখেন বেশিরভাগই হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারী সবাই, যে কোনো লেভেলে। কারণ তারা তো ঘুষ খেয়ে বা দুর্নীতি করে টাকা ইনকাম করে, তাদের সন্তানরা পড়ছে। আর দেখেন
আমার আপনার সন্তানরা কত স্ট্রাগল করছে, সেটা দেশে হোক এমনকি বিদেশে পড়তে আসলে ছেলেপেলেদেরকে দেখি, আমার ছাত্রছাত্রীদের দেখি কি কষ্ট করে, সারা রাত কাজ করে সকালবেলা ক্লাস করতে আসে। আমি বুঝতে পারি বাংলাদেশি ছাত্রছাত্রী দেখলে কষ্ট হয়। আমি নিজেও তো ছাত্র ছিলাম একসময়, তো কষ্ট হয়। অথচ একই সাথে দেখি যে কিছু স্টুডেন্ট তারা কোনো কিছুই করে না, মানে দামি গাড়ি করে চলে আসে, তখন বুঝতে পারি তাদের বাবারা কোথায় কি করছে আর কি। যাই হোক প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আর সম্ভব হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।